দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। ক্রমে স্পষ্ট হচ্ছে মথা বিজেপি ভাঙন। সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ত্রিপুরা মথা নেতা। কুমারঘাট উল্টো রথ দুর্ঘটনার 1 বছর, প্রিয়জন হারিয়ে কেমন আছেন স্বজনহারারা, ধরা পড়ল নিউজ নামের ক্যামেরায়। জনতা পুলিশের সংঘর্ষে উত্তপ্ত বিশালগড়, জ্বলল টায়ার, চলল লাঠি, গ্রেফতার 5। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে খুনের চেষ্টা, অভিযোগের আঙুল শ্বশুর বাড়ির দিকে, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শিশু শ্রম বন্ধ করতে তৎপর প্রশাসন, সাবরুমের বিভিন্ন দোকান ও হোটেলে অভিযান প্রশাসনিক আধিকারিকদের। চলে আসছে বিস্তারিত সংবাদে। কৈলাসহরে স্পষ্ট হচ্ছে বিজেপি তীব্রামাথা ভাঙন। সাংবাদিক সম্মেলন করে প্রশাসন ও বিজেপির বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের তীব্রামাথা দলের সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা। বর্তমানে নেগোসিয়েশন বাণিজ্যের জেরে অশান্ত কৈলাসহর। দুদিন আগেই প্রায় খুনোখুনি অবস্থা হয়েছিল গোলধারপুর এলাকায়। ঘটনায় বিজেপির 2 যুবক তীব্রামাথা দলের সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহার গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ। এরপর কৈলাসহর থানার ওসির কাছে বিষয়টি জানিয়েছিলেন রঞ্জন সিনহা। তবে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ। অভিযুক্ত 2 যুবকের নাম কর্ণজিৎ সিনহা ও হিমাদ্রি সিনহা। শুক্রবার কৈলাসহরের চিরাকুটি এলাকার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন তীব্রামাথার সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা। সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিটিজেন ফোরামের ঊনকোটি জেলা কমিটির সভাপতি রতনমণি সিনহা। এদিন রঞ্জন সিনহা বলেন, লজ্জা হয় বলতে আমরা বিজেপি সরকারের সঙ্গে যৌথভাবে সরকার চালাচ্ছি। তাকে গ্রেফতার না করে তাকে পাহারা দিয়ে রাখা হয়েছে। এখানে 30-40 জন সিআরপি তার বাড়ির গেটে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কালকে থেকে। গভর্নমেন্টের টাকার অপচয়। যাকে গ্রেফতার করা দরকার সরকার তাকে সিকিউরিটি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে। এটা করেছে আমরা ভাই পাওয়ার দরকার। আর যারা অ্যাটাক করেছে, যারা মারপিট করেছে তাদেরকে সরকার সিকিউরিটি দেয়। এই ত্রিপুরা রাজ্যে এই জিনিসটাও আজকে আমরা দেখলাম। এবং কেস রেজিস্টার করা হয়েছে। আমরা কেস রেজিস্টার করার অনেক পরে তারা কাগজ পাঠিয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে কি তাদের কেসটা আগে রেজিস্টার হয়েছে, আমাদের কেসটা পরে রেজিস্টার হয়েছে। ঘটনা সকালে 9:30 থেকে শুরু হয়েছে, অথচ পুলিশ এসছে 10:30টার দিকে। অথচ রেজিস্টারে কি লেখা আছে যে আমাদের কেসটা নাকি আমরা তাদের পরে পুট আপ করেছি, তারা আমাদের আগে পুট আপ করেছে। এইরকম যদি হয় তাহলে যে সরকারে যারা আছে, যে দল সরকার চালাচ্ছে, তারা ছাড়া যারা বাকি দল আছে, বাকি জনসাধারণ আছে, তারা কি করবে? এখন দেখার ঘটনার মোড় কোন দিকে যায়। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। কুমারঘাটের উল্টোরথ দুর্ঘটনার পর পেরিয়ে গিয়েছে 1 বছর। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অনেকের প্রিয়জন। বর্তমানে কেমন আছেন তারা, রইল নিউজ নামের বিশেষ প্রতিবেদন। 2023 সালের 28শে জুন ঊনকোটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টোরথের আয়োজন করেন স্থানীয় ইসকন কর্তৃপক্ষ। সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথ দেবের হাজার হাজার ভক্তরা। সেই রথের দড়ি কেড়ে নেয় 10টি প্রাণ। শহর পরিক্রমার সময় কুমারঘাটের ব্লক চৌমুহনীতে 33 কিলোভোল্ট বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে সুবিশাল রথের জোড়া। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গোটা রথে। মুহূর্তেই রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং তার আশেপাশে থাকা পুণ্যার্থীরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 শিশু সহ মোট 4 জনের। আহত হন আরও বেশ কিছু জন। পরবর্তীতে রাজ্য এবং বহির্রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 6 জনের। এক পলকেই সেই রথযাত্রার আনন্দ বিষাদের রূপ নেয়।
এই ঘটনায় শতপ্রণোদিত মামলা হাতে নেয় কুমারঘাট থানার পুলিশ। ইসকন কর্তৃপক্ষ এবং রথ পরিচালন কমিটির মোট 9 জন অভিযুক্ত নামে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। তবে মামলার রায় এখনো বের হয়নি। নিজেদের কাছের মানুষ হারিয়ে কেমন আছেন পরিবারগুলি তা জানতে নিউজ নাওয়ের প্রতিনিধি জনি ভট্টাচার্য পৌঁছে গিয়েছিলেন তাদের কাছে। রথ দুর্ঘটনায় স্ত্রী এবং সন্তান হারানো রিন্টু মালাকার অভিযোগ করেন, ধর্মের নামে মানুষের সঙ্গে প্রতারণা করেছে ইসকন কর্তৃপক্ষ। রথের নামে নিজেদের অর্থ উপার্জনের ব্যবস্থা করতে গিয়ে এত পরিবার আজ স্বজনহারা। এই ঘটনায় মূল দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন তিনি। দীর্ঘ 1 বছর আগে কুমারগাঁওয়ে রথ অ্যাক্সিডেন্ট হয়েছিল। রথে আমার ছেলে এবং ওয়াইফ মারা গেছিল। আমার নাম হলো রিন্টু মালাকার, আমার ওয়াইফের নাম দ্রৌপদী মালাকার, আমার ছেলে শুভদীপ মালাকার মারা গেছিল। এবং সরকার থেকে যা সাহায্য পাওয়ার কথা সবই পাইছি, কিন্তু আমার দাবি একটাই আছিল যে অপরাধীর শাস্তি হইতো। কিন্তু অপরাধী সবাই আজকে সিনা টান করিয়া মার্কেটে চলতে আছে, কিন্তু কেউ কোনো শাস্তি হয়েছে না। আমি গভর্নমেন্টের কাছে এটাই চাইতেছি, খালি আমার লাগে না, যতজনের ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যাতে অপরাধের শাস্তিটা পায়। আমি এটা হলো আমার ব্যক্তিগত থেকে আমি কইতাছি না, সবের তরফ থেকে কইতাছি যে অপরাধের যাতে শাস্তি হয়। বছর তো 1 বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কেউ তো শাস্তি পাইল না। এই যে রথটা টোটালি আনলিগেল ভাবে হয়েছে। প্রপারলি যেটা কথা, আমরা যে পুরীতেও যে রথ হয় টোটালি কাঠের তৈরি হয়, লোহা দিয়া তো রথ হওয়ার প্রশ্ন ওঠে, এবং উইদাউট পারমিশন হয়েছে রথ, এবং ওভার সাইজ হয়েছে, বানানো হয়েছে রথটা, এবং কোনো পারমিশন ছাড়া। এইসব দিকে প্রশাসন এবং গভর্নমেন্ট আসলেও খেয়াল রাখা ঠিক আছে, দরকার ছিল। তাইলে হয়তো এত বড় ঘটনাটা হইতো না, আর এত মানুষ পরিজন হারা হইতো না। আর যারা ইস্কনের অনুসারী হইয়া থাকো, আসলে ইস্কন বলিয়া কোনো ধর্ম নাই। আমরা ধর্ম একটাই সনাতন। ইস্কনিতে ফেক টেকালুটিনার দান্দা, ইস্কনের কেউ কোনো সময় অনুসরণ করিও না। ইস্কনের একটা ফেক জিনিস, পয়সা রোজগারের কারণে। একটা তো থালি যে বিকাইছে, তারা কত টাকা করে একটা থালি বিকাইছে, টোটালি পয়সা রোজির লেগে তারা এখানে নামছে। এটা আর কিছু নাই, তারা আইসেই রুজির দান দেয়। যেমন আমি সকালে উঠলে আমি খাজা দৌড়ি পয়সা রুজির লাগিয়া, আর তারা ওখানে ধর্মের ডুল পিটাইয়া ইয়ে করে। ইস্কন কোনো আবার ধর্ম হইতে পারেনি, আমরা একটাই ধর্ম, সনাতন ধর্ম। ইস্কন কোনো প্রপারলি ধর্ম হইতে পারে না। আমি তো অপরাধীর শাস্তি চাইতেছি, যারা এই রথের অ্যাক্সিডেন্টের পিছনে জড়িত সবাই আমি মানে কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি। অন্তত এটা যাতে আমার মরার আগে আমি দেখে মরতে পারি। রথ তৈরি কিংবা রথ পরিক্রমা করার পুলিশই কোনো অনুমতি ইসকন নেয়নি বলেই অভিযোগ। শুধু তাই নয়, জনকয়েক প্রভাবশালীর মদতে সেদিন শাস্ত্র ভেঙে নিম কাঠের বদলে লোহার রথ তৈরি থেকে পুলিশে মাথা টপকে রথের যাত্রাপথ পরিবর্তন করা হয় সেদিন। আর এরপরেই বাঁধে বিপত্তি। পুত্রবধূ ও 4 বছরের নাতনি হারানো এক বৃদ্ধা বলেন, পুত্রবধূ ও নাতনিকে হারিয়েছি। আরও এক নাতনি স্বাভাবিকভাবে চলার ক্ষমতা হারিয়েছে। তার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে একটি হাতও। এই অবস্থায় সরকার এবং ইসকন কর্তৃপক্ষ তার আগামী দিনের সমস্ত দায়িত্ব নেওয়ার প্রস্তুতি দিলেও 1 বছরের মাথায় আজও সেই প্রতিশ্রুতি পালন করেননি কেউই। প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে তারা কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু খবরই নাই। মায়ার কইছে বাতা দিব, বাতাও নাই। ইসকনে কইছে তারা বরণ পোষণ লেখাপড়া সব শিখাইব, এটারও কোনো খবর নাই। তারা কোনো কিছু হয়েছে যে না হয়েছে, কোনো শাস্তি দিব কি না দিব কোনো প্রমাণও নাই। বা ভগবান দাস হইয়া একদিন জিগাইল না যে মায়াটা কিরম আছে বা আসল বিষয়, গৌতম কিরম চলস বা কিতা, কোনো কিছু নাই। তাই এখানে থেকে তাই এখান থেকে আইয়া আমার দেখলো না একটু। এই যে গৌতম যে কেমনে চলবো, কেমনে কিতা করবো, চাকরি বাকরি কিচ্ছু নাই, এ চলবো কেমনে? পরিবারটা এরভাবে ধ্বংস করছে। মরছে 2 জন, এর বউ আর একটা বাচ্চা, আর একটা বাচ্চা আছে ওইটার হাত কাটা। আর 1 বছরে যা কোনো বাতা টাতাও নাই, মায়ের বাতা টাতা দিছে না। ইসকনে আর কমিটির তো এই ঘটনাটা করছে, এটা তো সবাই করছে না, তারাই তো মিল্লা করছে। ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছিল একটি তদন্ত কমিটি। যদিও সেই কমিটির রিপোর্টে অসন্তুষ্ট হয়ে ফের তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরে আবারও এসেছে সেই জগন্নাথের রথযাত্রার দিন। তবে আগের বছরের সেই দিনের কথা আজও ভুলতে পারেননি কুমারঘাটবাসী। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। দুর্ঘটনার প্রতিবাদে অগ্নিগর্ভ বিশালগড়। পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে উত্তপ্ত এলাকা। জ্বলল টায়ার, চলল লাঠি, গ্রেফতার 5। বৃহস্পতিবার রাতে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে অগ্নিগর্ভ বিশালগড়। গভীর রাতে মাঝ রাস্তায় জ্বলল টায়ার। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুড়লেন এলাকাবাসীরা। পুলিশের গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করলেন স্থানীয়রা। পাল্টা লাঠি উঁচিয়ে ধাওয়া পুলিশের। জানা যায়, বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিষ্ণু লোধ, আহত আরও একজন।
অভিযোগ, চিনি মাফিয়াদের গাড়ির তলায় পড়েই এই দুর্ঘটনা হয়। অবিলম্বে এই চিনি পাচার আর মাফিয়া দৌরাত্ম্য বন্ধ করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন এলাকাবাসীরা। উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি, গ্রামবাসী ও পুলিশের বচসা বাঁধে। অভিযোগ, পুলিশের ওপর ইট বৃষ্টি থেকে শুরু করে গাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন এলাকাবাসীরা। পাল্টা লাঠি নিয়ে তাদের তাড়া করে পুলিশ। কমপ্লেন করতে স্যার আমাদের কাছে যেটা বন্ধ করোনে যা যা আমরা ভলান্টিয়াররা মিললা সড়ক সুরক্ষার ভিতরে সড়কের নিরাপত্তার লিগা পুলিশের সঙ্গে যে কোনো সুবিধা স্কুলের ছাত্ররাও আয় আমরা জনগণের নিয়ে সেটা আমরা করতেই পারি। হ্যাঁ, জনগণ তো জনগণের লিগিত তো আমরা আপনারা মিললে সেটা সড়ক নিরাপত্তার লিগে একমাত্র লাভ। চিনি পাচারকারীদের দৌরাত্মে ঘুম উড়েছে এলাকাবাসীর। এই সমস্যার সমাধানে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। তৈরি হচ্ছে এমন উত্তপ্ত পরিবেশ। বৃহস্পতিবার রাতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। বিশালগড় থেকে ফায়াম আহমেদের রিপোর্ট, নিউজ নাও। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে খুনের চেষ্টা, অভিযোগের আঙুল শ্বশুরবাড়ির দিকে। ঘটনায় চাঞ্চল্য উদয়পুর মুরাপাড়া জয়ন্তী এলাকায়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন মা এবং সন্তান। উদয়পুর মুরাপাড়া জয়ন্তী এলাকার সানিয়া আক্তারকে মারধরের অভিযোগ তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। সানিয়ার স্বামী বাচ্চুর মৃত্যুর পরেই তার উপর চড়াও হন তার শ্বশুর, দেওর ও পরিবারের অন্যান্য সদস্যরা। অভিযোগ, বাচ্চুর বাড়ির অমতে বিয়ে করেন সানিয়া ও বাচ্চু। তারপর থেকেই তাদের উপর অত্যাচার শুরু করে বাচ্চুর পরিবার। বৃহস্পতিবার বাচ্চুকে মারধর করে তার বাবা মা এবং পরিবারের অন্যান্যরা। লজ্জায় আত্মহত্যা করেন বাচ্চু। এরপরেই তারা আবার সানিয়াকেও মারধর করেন। বর্তমানে সানিয়া তার সন্তান নিয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ের করে ওজন সিজারে ছেলে হয়েছে, এবার আরো তারা উশৃঙ্খল বেড়ে গেছে। বাইরে সেরা ইদানি জামাইয়ের কাছে 1 লক্ষ টাকা কইছে, এই ঘরতে তুই বাইরে যা, এই ঘরে আমি উঠাইছে। তো কইতেছে আমিও তো এই ঘরে ইনকাম করে টাকা দিছি, পঞ্চায়েত তো কয়ে গেছে ঘর আমার থাকতাম। কইছে না, এই ঘরতে বাইরো। তখন জামাই কইছে না, কইছে তাহলে এটা থাকতে হলে তুই শ্বশুরতে 1 লক্ষ টাকা না। তখন জামাই কইছে আমি টাকা যা কথা ছিল তা দিছে, আমি আর কিছু চাইতাম না। এতে তারা খুব হইয়া আমার জামাইরে খুব বহাবাদ্য করছে, যাই মারছে। মারার পরে হ্যাঁ লজ্জায় যাইয়া সুইসাইড করে দিয়েছে কালকে। এরপরে আমার কাছে ফোন গেছে, তারা ফারাতে একটা মহিলা ফোন করছে, এমন তোমার জামাইরে এইভাবে তারা মারছে, আবার হ্যাঁ বলে সুইসাইড করছে, তোমরা আয়ো। তখন আমি কইছি সত্যি না মিথ্যা। আমরা এরপর কইছে হসপিটাল হয়ে গেছে, এক পার্টি ফোন করে। আমরা দৌড়ে হসপিটাল এসে আইয়া হসপিটাল দেখছি জামাই আছে। পরে শুনছি আবার হেলতে ফোন আছে, আমার মেয়ের সহ তারা মেরে লইতেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সানিয়ার বাবা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাবরুম মহকুমা শ্রম আধিকারিকের আদেশে শিশু শ্রম বন্ধে সাবরুম বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল পরিদর্শন করেন শ্রম দপ্তরের আধিকারিকরা। একজন আধিকারিক জানান, তাদের কাছে প্রায়ই খবর আসে সাবরুম মহকুমার বিভিন্ন জায়গার বাজারগুলিতে খাবারের দোকান বা বিভিন্ন পেশাগত সংস্থায় কম বয়সী শিশুদের নিয়ে বিপজ্জনক কাজ করানো হচ্ছে। সেই খবরের ভিত্তিতে শুক্রবার এই অভিযান বলেই তিনি জানিয়েছেন। এদিন শিশুশ্রম বন্ধ করতে সাবরুম বাজারে কোনো অনাথ শিশু, পথ শিশু আছে কিনা তা পরিদর্শন করেন জেলা শিশু আধিকারিক সুরক্ষা অফিসার মান্না চৌধুরী, মহকুমা শ্রম আধিকারিক অমিত কর, সাবরুম থানার পুলিশ সহ অন্যান্য আধিকারিকগণ। ন্যাশনাল চাইল্ড প্রোটেকশনের যে কমিশনারের নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা চাইল্ড ট্রাফিকিং আর চাইল্ড লেবার এগুলোর উপর দক্ষিণ জেলা জুড়েই ইন্সপেকশন চলছে। তো আমরা আজ সাবরুমে বিভিন্ন শুক্রবার কমলপুর শহরের হাড়ের খোলা হাই স্কুল সংলগ্ন এলাকার পুকুরের মধ্যে রাজেশ দাস নামে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। উদ্ধার ভাসমান মৃতদেহ। ঘটনা কমলপুর শহরের হাড়ের খোলা হাই স্কুল সংলগ্ন এলাকার। জানা যায়, মৃত যুবকের নাম রাজেশ দাস, বয়স 37 বছর।
শুক্রবার সকালে বড় ভাই রাকেশ দাস পুকুরে ছোট ভাই রাজেশের ভাসমান মৃতদেহ দেখতে পান। মৃত যুবকের বড় ভাই রাকেশ দাস বলেন, তার ছোট ভাই সবসময় মদ্যপান করতেন এবং ছিলেন অবিবাহিত। কোনো এক অজানা কারণে 4-5 দিন ধরে অনাহারে ছিলেন তিনি। বৃহস্পতিবারে প্রচন্ড বৃষ্টির কারণে সন্ধ্যায় পুকুরে গিয়েছিলেন পুকুর থেকে মাছ বেরিয়ে যাচ্ছে কিনা তা দেখতে। সেখানে গিয়েই হয়তো মাথা ঘুরিয়ে পড়ে যান তিনি পুকুরে। রাজেশ দাস, বাড়ি হারগোলা হাই স্কুলের সঙ্গে। আচ্ছা, আমি আর বড় ভাই রাকেশ দাস। অনুমানে বিকালে মানে সন্ধ্যার আগে মা আমি মানে টুকটু চালাইছি, টুকটু চালাই বাড়ি যাওয়ার পরে মা কইরা কয় এত বিকালে কইজন গেছে আর দেই না দিই তেমন পাই যায় অনেক সময় 3-4 বার বাইরে বাড়ি থেকে, অত তো আর আমিও গুরুত্ব দিছি না। তে আইসে না আইসে কইতেন না, তে আমি তো রাত্রে ভাত খাই ঘুমাইছি, সকালে উঠলাম কে আইসে না বলে। মা কইছে কোথায় ভোট দিয়ে গেছে নি, একবার দেখতে আসলো। সন্ধ্যার সময় একবার কইছে, পরে আমি দেখলাম ওদের দেখা গেছে। এবারে সকালবেলা ওইটা আমি স্কুলে যাইতাম কি বাচ্চারা লেগে ইংলিশ মিডিয়ামে পড়ে। আজকে সকালে রেডি হয়েছি, এবার পুকুর দিয়ে যখন দেখা যাচ্ছে ওই পুকুরের পাশে বাইশা রয়েছি। এবারে মা আর মিলে কেমনে মারা যেতে পারে? আমার আইডিয়া মানে 2-3 দিন ধরে মানে 4-5 দিনই পাই মানে ভাত খাইতেছে নাকি টাইম মতো ডিম করতো। কালকে আবার কালকে আবার এসব খাইছে হয়েছে না, কালকে ভালোই দেখছি আমি। অনুমানিক ধরেন না 3:30টার সময় আমি বাচ্চারা লিয়ে এসে মাস্টার আবার গেছি টিউশনে। তারপরে আমি থেকে সন্ধ্যা হয়েছি সেটা। তো পুকুর পাড়ে কিভাবে? পুকুর পাড়ে বলতে আমার পুকুরটি আছে না মানে সমতলের নেশা জায়গা কি, পুকুরতে মাছ বাড়ি জায়গা। তো ওই 5 সময় নেটও ঠিক আছে না, দেখবার লাগা যাওয়া হয়নি। আমিও যাই অনেক সময়, এও যায়। ওই হ্যাঁ গিয়েছে হয়তো আমার যেটা আইডিয়া এখান থেকে মাথা ঘোরায় পড়ছে আর ইয়ে বলছে না, বাবা স্ট্রোক করছে, অনেক থেকে চলতে পারি। ও এমনি কি বিবাহিত? না, বিবাহিত না, এমনিতে হ্যাঁ বিয়ে বাস। ও বয়স কত? বয়স ধরুন না 36-37। পরবর্তী সময়ে খবর পাঠানো হয় কমলপুর থানায়। পুলিশ কমলপুরের ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের খবর দিয়ে আনেন এবং এলাকার লোকজনদের সহযোগিতায় রাজেশ দাসের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে দেন। ময়নাতদন্তের পরেই আসল সত্য জানা যাবে বলে মনে করছেন পরিবারের লোকজন। তবে এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কমলপুর থেকে দেবজিৎ গোহরার রিপোর্ট, নিউজ নাও। স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে আত্মহত্যা এক স্বামীর, ঘটনায় শোকের ছায়া পরিবারে। ঘটনা আগরতলা পূর্ব থানার আদর্শ কলোনি এলাকার। স্ত্রীর সাথে ঝগড়া হয় বলাই রায় নামের বছর 30-এর এক যুবকের। এরপরই ঘর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। মৃতের স্ত্রী জানান, প্রায়ই মদ্যপ হয়ে ঝগড়া ঝামেলা করতেন বলাই। বৃহস্পতিবার রাতেও ঝামেলা হয় তাদের। গাড়ি চালাইতো, প্রাইভেট গাড়ি। বাড়ি কোনখানে? জগন্নাথনগর আদর্শ কলোনি। ঘটনা হয়েছে কোনখানে? প্রতাপগড় কি টেলা জানি, সুভাষনগর স্ট্যান্ড। আপনার সাথে মানে ঝগড়া হইতো কতদিন ধরে এরকম? এমন তো আজ 10 বছর ধরে এমন তো রয়ে। আপনি গেছেন কতদিন হয়েছে? গেছি 1 মাস হয়েছে, 1 মাস 10-12 দিন হয়েছে। কালকে কি আপনার এরকম কিছু কইছিল যে উনি আত্মহত্যা করবো বা? না, এটা কিছু কইছে না। কথা কইছে আমারে, কইছে উল্টা মারে লাইব। কইছে তুই কাজ করো, ধর যেন পাই এনে টাকা ডুয়াই মাইলাম, লাগলাম 6 মাসের জেল কাটুন। এটা কইছে এর লাগি আর বিশেষ করে বাইরে যেতাম না, ডরে আছে মারা নিলা। কি মনে হয় মানে কেন এরকম করছে কারণটা? আবার যে তোমার এমন করো, এই মদ, অতিরিক্ত মদ খাইছে, ডেইলি মদ খাইছে, ডেইলি মদ খেতে পারে। ওই টিভি বেচে লাইছে, বাড়ির টিন টুন বেচে লাইছে, বেচে মদ খাইছে। তাও মোবাইল বন্ধক দিয়ে মদ খাইছে, মাছ উড়াই আনছে। তুই করতেছে এই তো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তো আপনি গিয়েছেন না? আজকে কটার সময় হয়েছে মানে দেখছেন? আমরা তো সকাল 5:30টার সময় দেখছি। মৃতদেহের ময়না তদন্তের জন্য জীবিতে নিয়ে যায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া পরিবারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির তরফে একটি মিছিল শহরের বিভিন্ন পথ অতিক্রম করে। মিছিল শেষে সিপিআইএম নেতা পবিত্র কর কৃষক স্বার্থ জড়িত বেশ কয়েকটি বিষয়ের দাবি তুলে ধরেন। এর মধ্যে ন্যূনতম সহায়ক মূল্য প্রদান থেকে শুরু করে বর্ষায় ফসলের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন তিনি। বর্তমানে রাজ্যে ভরা বর্ষার মৌসুম। এই বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের, যার প্রভাব পড়ছে স্থানীয় বাজারে। সেক্ষেত্রে কাঁচা লঙ্কার দাম বেড়ে হয়েছে প্রায় 350 থেকে 400 টাকা প্রতি কেজি। বেগুনের দাম কেজি প্রতি বেড়ে হয়েছে 150 টাকা। সিপিআইএম নেতা পবিত্র করের অভিযোগ, এই অবস্থাতেও এতদিন কৃষকদের কোনো রকম সাহায্য করেনি সরকার।
তবে ইতিমধ্যেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের ৮১,০০০ কৃষকদের সাহায্য করা হবে। আনুষ্ঠানিকভাবে ৪ জুলাইয়ের পর কৃষকদের নাম ঘোষণা করা হবে। ঠিক এই জায়গাতেই তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে রাজ্য নির্বাচন কমিশন। যেহেতু পঞ্চায়েত স্তরে বেশিরভাগই কৃষক পরিবার, তাই শাসক শিবির চাইছে এই সাহায্যকে পঞ্চায়েত নির্বাচনের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে। শুক্রবার বিকেল 4টের সময় মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে মিছিলটি শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে মিলিত হয়। না আসতো কাঁচামরিচের দাম 300-400 টাকা পর্যন্ত আগরতলার বাজারে হয়ে গেছে, বেগুন 150 টাকা, প্রতিটি জিনিসের দাম বাড়ছে, কারণ ফসল নষ্ট হয়ে গিয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে এগুলি করার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, আমরা পরশুদিন মতো দেখলাম আমাদের মিটিংয়ের পরে আমরা আপনাদের ডেকে আমাদের সাংবাদিক সম্মেলন করেছিলাম। সামনে পঞ্চায়েত নির্বাচনও আসছে, গ্রামের মানুষই তো পঞ্চায়েত, কৃষকরাই তো পঞ্চায়েতের মূল শক্তি। এখন বলেছেন আমরা ৮১,০০০ কৃষককে দেব। কবে দেব? ৪ তারিখ জুলাই, মানে এর মধ্যে পঞ্চায়েতই ক্লিয়ার হয়ে যাবে। এইটা আগে দেওয়া হলো না কেন? এখন দেখার ঠিক কবে সরকারি সাহায্য পান সমস্যায় জর্জরিত কৃষক মহল, এবং এক্ষেত্রে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি বা কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। ভেঙে যাওয়া রাস্তা সংস্কার হয় কিছুদিন আগেই, তবে বর্ষা আসতে না আসতেই ফের ভাঙন শুরু রাস্তায়। রাস্তা নির্মাণকারী ঠিকাদারদের বিরুদ্ধে আঙুল তুলছেন স্থানীয় মানুষ। বীরচন্দ্র মনুরমুখ রোড থেকে নিশিকান্ত মুরাসিং পাড়া যাতায়াতের রাস্তা ফের বেহাল। জানা গিয়েছে বেশ কিছুদিন আগে রাস্তাটি ভেঙে গিয়েছিল। তখন রাস্তা সংস্কারের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কিশোর রায় রাস্তাটি পুনর্নির্মাণ করেন। তবে প্রথম থেকেই অভিযোগ ছিল তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তাটি সংস্কার করছেন। এই কথাই এখন সত্য প্রমাণিত হলো। ফের রাস্তাটিতে একাধিক জায়গায় ফাটল ধরা পড়েছে। মানুষ কত ঠ্যাংটুং ভেঙে গেছে গা, রাস্তা সব ভেঙে গেছে গা, আমার ভিডব্লিউও দেখে না, এমডিসিও দেখে না, এটা কেমন হইব? এটা কবে থেকে এমন ছিল? এইটা হয়েছে কিতা কয় জানি ইয়ার থেকে, এই আপনার আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে গা ভাঙছে যেন। এটার ব্যাপারে কোনো পূর্ত দপ্তরের কাছে আপনারা যোগাযোগ করছেন? আমরা ভূত দপ্তরের কাছে কার কাছেও যোগাযোগ করবো এটা আমরা কইতাম পারি না। এই কইতাম পারি না দেখে এমনি রয়েছে। আমরা ভোলা ফান্ডারে কইছিলাম ফটো উঠাইয়া সারা দা ভিডালুরি দপ্তর কইয়া বা এমডিসি দপ্তর কইয়া, এমডিসি দপ্তর তো কিছুদিন আগে কাজ করে গেছে, রং টং লাগাই গেছে, অন্ত ফুরাটা ভেঙে গেছে গা। আচ্ছা, বাঙ্গার পরে কোনো অফিসার বা কোনো কাজের জন্য এসব দেখাশোনা করতে আসলো কি? না, আসে না, কেউ আসে না, আমরা দেখছি না, কেউ আসে না। এই যে এইভাবে স্কুল বাস চলে একদিন। ঠিকাদার কিশোর রায়ের বিরুদ্ধে এমন বহু অভিযোগ এর আগে থেকেই রয়েছে। এক্ষেত্রে ফের রাস্তা ভেঙে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় এলাকাবাসী সহ যান চালকদের। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। স্কুল থেকে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত এক স্কুল ছাত্রী। কৃষ্ণনগরের বিজয় কুমার স্কুল থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাইক এসে ধাক্কা মারে বছর 16 খুশবু দেববর্মাকে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় খুশবু। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রীটি।
আর আমি তো রিক্সা চালাই যাই, যখন আইছিল তখন ওর লাগছে বাইকে ফ্লোখান জমে গেছে। আর ব্যাগের দর ধরিয়ে আমি জিজ্ঞাসা করার পরে দেখি ওই ঠান্ডার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, দাদা আমার একটু বাঁচা। এরপর আইজিএমে লয়ে গেছে, আইজিএমে থেকে আবার কি কোনখানে হয়েছে ঘটনাটা? এটা বিজয় কুমার মেন স্কুলের মেন গেটটার লগে একটু 2 নম্বর মতন। স্কুল স্টুডেন্ট হয় স্কুল স্টুডেন্ট। কি নামটা কিছু জানা গেছে? নাম তো এমনি জানি কুসমুর্টে পরমা। বয়স কত? বয়স 16। বাড়ি কোনখানে? বাড়ি কাবতি। তো এখন অবস্থা কিরকম? এমনি অবস্থাটা মোটামুটি দেখা যাইতেছে সিরিয়াস। রাস্তা প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদের একাংশ। শুক্রবার ভোর 5:30 নাগাদ ঘটনাটি ঘটে। ছাদ ভেঙে পড়ার ঘটনায় আহত হন অন্তত 8 জন। তাদের মধ্যে একজন মারা গিয়েছেন। জানা যায়, ছাদের একাংশ ভেঙে পড়ে 1 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি গাড়ির ভিতরে থাকা যাত্রী উদ্ধারের চেষ্টা চলছিল সেই মুহূর্তে। বাড়ল জিও রিচার্জের দাম। প্রিপেইড প্ল্যানে 12.5% থেকে 25% পর্যন্ত দাম বাড়ছে বলে খবর। মোট 19টি প্ল্যানের দাম বাড়ছে। তার মধ্যে 17টি প্রিপেইড এবং 2টি পোস্টপেড প্ল্যান রয়েছে। রিলায়েন্স জিওর নতুন প্ল্যান অনুযায়ী বেস রিচার্জ যা আগে ছিল 155 টাকা, এখন তা বেড়ে গিয়ে হলো 189 টাকা। এর মানে 22% বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। 399 টাকার মাসিক প্ল্যানের দাম বাড়িয়ে 449 টাকা করা হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক এয়ারটেল নতুন যে ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে তাতে 189 টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হয়েছে 199 টাকা। 455 টাকার যে রিচার্জ প্ল্যান ছিল তার দাম বেড়ে হয়েছে 599 টাকা। এয়ারটেলের 1799 টাকার যে প্ল্যান ছিল সেটির দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 1999 টাকা। অন্যদিকে গ্রাহকদের সুবিধার্থে ডেটার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিল বিএসএনএল। 666 টাকার রিচার্জে 105 দিন ভ্যালিডিটি প্ল্যানে বাড়ানো হলো ইন্টারনেট পরিষেবা। কৃষ্ণপুর বিধানসভার 43 মাইল সিএফসিতে তাঁত হস্তশিল্প ও রেশম চাষ দপ্তরের উদ্যোগে ফ্রেম তাঁত বুননের উন্নত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ অন্যান্যরা। এই কর্মসূচি মূলত আত্মনির্ভরশীল ভারত গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের এক অন্যতম পদক্ষেপ। স্থানীয় মহিলাদের স্বনির্ভর ও ক্ষমতায়নের জন্য 10টি তাঁত বুনন মেশিন বিতরণ করা হয় এই দিন। এই উদ্যোগ মূলত স্থানীয় কারিগরদের উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধির উদ্দেশ্যে গৃহীত। সুবিধাভোগী সকল কারিগরদের আন্তরিক অভিনন্দন জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। 10টা মেশিন আমরা ফিট খাইজাকা 43 মাইল 18 মোড়া বিসিও আনি লগিতঙ্গ ডিপার্টমেন্টनि डाइरेक्टर তাই যিনি লগিতঙ্গ আনি যিনি ডিএসপি তরুণ দেব বর্মা রিটায়ারমেন্ট তাই সমাজ সেবা বিজনকর সুব্রাংশ অধিকারী তৈওয়া কামিনী যত আনি খাজানি তাপতি বিশেষ করে বুড়ি রহমান ও 18 মোড়া নি বড় রহমান এখন শাখা এখন বাসারেনার বাগৈ। ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত বামুটিয়ায়। শুক্রবার বিজেপি 3 নম্বর বামুটিয়া মণ্ডলের 5 নম্বর বুথের জনগণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মহিলা মোর্চার সভানেত্রী, মণ্ডল সাধারণ সম্পাদক, পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় 100টি ঔষধি গাছ রোপণ করা হয় এলাকায়। প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কর্মসূচির বিস্তারিত বিবরণ দেন। পক্ষকালব্যাপী যে সেবামূলক কার্যের অনুষ্ঠান নেওয়া হয়েছে সেই বিষয় পশ্চিম বামুটিয়া পঞ্চায়েতের অন্তর্গত 5 নং বুথ হইতে এলাকার সমস্ত শ্রেণীর মানুষের স্ব উদ্যোগে এক বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে। প্রায় শতাধিক বৃক্ষ এই ওএনজিসির পাশ ধরে যে রাস্তাটা বামুটিয়া আগরতলা। জলের ট্যাঙ্কে সরাসরি মৌমাছির বাসা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, এমনটাই অভিযোগ স্কুলের শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসীর। সারি সারি মৌমাছির বাসা, বিপদ সীমায় দাঁড়িয়ে রয়েছে পানীয় জলের ওভারহেড ট্যাঙ্ক। ঘটনা কমলপুর শহরে। জানা যায় এই জলের ট্যাঙ্কের পাশাপাশি রয়েছে আনন্দমার্গ স্কুল, অতিরিক্ত জেলা ও দায়রা আদালত, কমলপুর মডেল এসবি স্কুল, পিএম শ্রী কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয়।
কমলপুর ইংরেজি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বাজ পাখি বা চিলের মতো শিকারী পাখি যদি কোনো সময় এই মৌমাছির চাকের উপর হামলা করে, তাহলে ট্যাঙ্কের পাশাপাশি বিদ্যালয়গুলির ছোট ছোট পড়ুয়া সহ এলাকার অনেকেই আক্রান্ত হবেন। অবিলম্বে যদি প্রশাসনের তরফে এর থেকে সমাধান না করা হয়, তাহলে আগামী দিনে প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে। আসলে আমাদের এটা বাউন্ডারি আমাদের স্কুল প্রিমিসের মধ্যেই পড়ে, যদিও বিল্ডিং থেকে একটু দূরে, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার যে আমরা দেখছি গত প্রায় 1 বছর ধরে এখানে প্রথমে মৌমাছির চাক বেশি ছিল না, 4-5টা ছিল, এখন হয়তো 10-12টা বা আরো বেশি হতে পারে। তো আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি একবার, কিন্তু এখনো কোনো রিপ্লাই আমরা পাইনি। তো আমরা দেখছি যে শুধুমাত্র আমাদের এখানে স্টুডেন্ট না, আমাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে, আনন্দমার্গ স্কুল বা টাউন স্কুল বা কেসি গার্লস স্কুল আছে, এখানে টুরিস্ট লজ আছে একটা, পাশাপাশি এখানে আশেপাশে বাড়ি ঘর অনেক আছে। যদি কখনো বা কোনো সময় এখানে এরকম হয় যে বাজ পাখি বা কাক বা অন্য যে কোনো ভাবে এই মৌমাছির চাকগুলো এফেক্টেড হয়, তখন কিন্তু আমাদের বাচ্চারাই সর্বপ্রথম খুব বেশি এফেক্টেড হবে এবং এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার হবে, কারণ গার্জিয়ানরা অনেক আশা করে আমাদের স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠান। তো এই ক্ষেত্রে যদি মৌমাছির অ্যাটাক আমাদের ছেলে মেয়েদের উপর হয়, সেটা খুবই বাজে একটা মেসেজ গার্ডিয়ানদের কাছে। এই ধরনের ঘটনা ঘটেছিল কলেজে একবার। জানা যায়, কিছুদিন আগে কমলপুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মৌমাছির কামড়ে আক্রান্ত হন। এখন দেখার বিষয় পড়ুয়া ও এলাকাবাসীদের স্বার্থে কবে নাগাদ সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য থেকে মোট 11 জন দাবাড়ুকে মনোনীত করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। এই প্রথম কোনো গ্র্যান্ড মাস্টার ত্রিপুরায় এসে রাজ্যের দাবাড়ুদের বিশেষ প্রশিক্ষণ দেবেন। গুজরাটের প্রথম ও ভারতবর্ষের 11তম দাবাড়ু তাজেস বাগরে আগামী 4 দিন এই প্রশিক্ষণ শিবিরের পরিচালনা করবেন। তিনি জানিয়েছেন, রাজ্যের দাবাড়ুরা অত্যন্ত প্রতিভাবান, তবে সঠিক প্রশিক্ষণ তাদের আরো উন্নত জায়গায় পৌঁছে দেবে। প্রথম পদক্ষেপ যে ত্রিপুরাতে প্রথম গ্র্যান্ড মাস্টার এসে এখানে অফিসিয়ালি কোচিং করছেন। এর আগে ইন্টারন্যাশনাল মাস্টার নিরোজ মিশ্র স্যার এসেছিলেন। তো প্রত্যেকবার কোচিংয়ে কিছু না কিছু বেনিফিট তো হয়, কারণ আমাদের প্লেয়ারদের মধ্যে প্রতিভা আছে, কিন্তু কিছু কিছু জায়গাতে ওরা গিয়ে আটকে যায়, যে জায়গাগুলো উনি হয়তো এটা শুধরে দেবেন। তো আমরা আশা করছি এই ধরনের কোচিং যদি আমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারি, আমাদের ত্রিপুরা থেকে বেশ ভালো ভালো প্লেয়ার বেরোবে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।